যে বিষয়টা নিয়ে একটু জানতে চাচ্ছি যে এই যে রোগগুলোর আসলে কারণ কি, বা এটা কি বংশগতি বা কোনো তার এনভায়রনমেন্টাল যে ফ্যাক্টর, এগুলো আসলে কতটুকু প্রভাব ফেলে? কিছু আছে বংশগত, সেগুলো আপনার আমরা যেটা বলি জেনেটিক লিঙ্কস, ওগুলো থাকে। কিছু আছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, মানে হচ্ছে গিয়ে মানুষটা যে বড় হচ্ছে তার পারিপার্শ্বিকতা, তার উপরে ডিপেন্ড করে। কিছু হচ্ছে পার্সোনাল প্রবলেম, মানে যে তার ভিতরে যে একটা অশান্তি, বা অনেক সময় সে যেটা চাচ্ছে সেটা পাচ্ছে না, বা নিজেকে সেভাবে বহিঃপ্রকাশ করতে পারছে না, সেগুলোর জন্য হতে পারে। কিছু কিছু আছে আপনার সামাজিক মানে অবক্ষয়ের কারণে, সেটা হচ্ছে অনেকে দেখা যায় যে সমাজের অন্যান্য মানুষগুলোর সাথে চলতে যেটা আমি বলতে চাই না যে ওরা আসলে খারাপ, মানে অসৎ সঙ্গ, যেটা এক কথায় বলা যায়, সেই কারণেও হতে পারে। আবার কিছু আছে ড্রাগস অ্যান্ড অ্যালকোহল, এখনকার দিনে আপনার তো ড্রাগের অনেক বেশি, সেগুলোর কারণে হতে পারে। তবে যদি আমরা এটাকে ক্লাসিফাই করি তাহলে আমি বলবো যে জেনেটিক লিঙ্ক যেগুলো, সেগুলোর সংখ্যা কিন্তু খুব কম, খুব বেশি না। সো এটা একটা গুড নিউজ আমাদের দেশের মানুষের জন্য, যে কারো একটা বাচ্চা যদি একটু মানে অসুস্থ থাকে, নট নেসেসারি তার ফ্যামিলিটা ক্যারি করতে থাকবে, তাই না? এটা অনলি অল্প কিছু সংখ্যক মানুষ বা অল্প সংখ্যক কিছু মানে রোগ আছে যেগুলো হয়তো ক্যারি করে। বাট মোস্ট অফ দি টাইম এনভায়রনমেন্টাল ফ্যাক্টর হচ্ছে বিগ ফ্যাক্টর। মানে হচ্ছে কি তার পারিপার্শ্বিকতা, সমাজে তার বাসার যে কন্ডিশন সেটা খুব ইম্পর্টেন্ট, তার বন্ধুবান্ধবের কন্ডিশন সেটা ইম্পর্টেন্ট, তার জীবনে তার মেইন লেখাপড়া যদি হয় তাহলে সেই লেখাপড়া প্রতিষ্ঠানে কিভাবে কাজ করতেছে সেটা ইম্পর্টেন্ট। যদি চাকরিজীবী হয় তাহলে চাকরির ওখানে কর্মপরিবেশটা কেমন। সবচেয়ে বড় কথা হচ্ছে যদি আমরা ক্লাসিফাই করি তাহলে আমি বলবো যে হ্যাঁ জেনেটিক লিঙ্কটা কম, বাট মেইন হচ্ছে এনভায়রনমেন্টাল এবং সেটা তো একদমই শিশু যে বয়স থেকে তখন থেকেই আসলে পরিবেশগত বিষয়গুলো অনেকটুকুই তার পার্সোনালি ডেভেলপমেন্টেও আসলে প্রভাবটা পড়ছে। সাইকোটিক ডিসঅর্ডারের কথা আমরা শুনছিলাম, তো এই যে বিষয়টা এটা আসলে কি, এবং কি করে ইনিশিয়াল সিমটমগুলো আসলে কেমন থাকে, এবং বাবা মারা কি করে আসলে বুঝতে পারবেন? ওই একটু আগে যেটা শুরু করেছিলাম সেটাই, সবার আগে বাবা মাকে বুঝতে হবে যে আমার বাচ্চাটা আগের মতো নেই। আচ্ছা, আমার বাচ্চাটা যে আগে যেভাবে চলতো, যেভাবে খেত, যেভাবে ঘুমাতো, বাইরে আসতো, কথা বলতো, কমিউনিকেশন করতো, স্কুলে যেত, বাচ্চাদের সাথে খেলতো, বন্ধুবান্ধবের সাথে, ওইখান থেকে সে স্লোলি দেখা যাবে তার মানে পার্সোনালিটিটা চেঞ্জ হয়ে গেছে। সবচেয়ে বেস্ট হচ্ছে তখন কমিউনিকেশনটা করা বাবা মাকে, যে বাবা বা মা বা বাচ্চাদেরকে বলা যে কি হয়েছে তোমার, তুমি আজকাল আসতেছো না নিচে, কারোর সাথে কথা বলছো না, তুমি যার সাথে আগে খেলতে তার সাথে খেলছো না, বাইরে যাচ্ছ না খেলার জন্য। তো এই জিনিসগুলো যদি তাকে চ্যালেঞ্জ করা হয় তাহলে ওইখান থেকে আরও কথা বেরোয় আসে। সে তখন হয়তো ব্যক্ত করবে যে আমি এইগুলো কারণে করতেছি না, অথবা সে অপারক থাকবে, সে বলতে পারবে না, সে হয়তো বলবে যে আমি জানি না বা আমি বলতে পারবো না। তারপরে এটা একটা ফার্স্ট মানে প্রথম সিমটম, এটা খেয়াল করতে হবে। সেকেন্ড হচ্ছে গিয়ে তার অস্বাভাবিক ব্যবহারগুলো, স্বাভাবিকটা করছে না এটা হচ্ছে এক জিনিস, আর অস্বাভাবিক করতেছে সেটা হচ্ছে আরেক জিনিস। যেমন যে বাথরুমে আগে কখনো 2-3 ঘন্টা লাগে গোসল করতো না, সে দেখা যায় বাথরুমে আটকে বসে আছে। অনেক সময় আমি এটা বললাম যে অনেক ক্ষেত্রে সাইকোটিক ডিসঅর্ডারে দেখা যায় যে ওরা জানলার পর্দাটাকে সবসময় আটকে রাখে, কখনো বাইরের আলো ঢুকতে দিতে চায় না, অন্ধকার করে রাখে, খিলখিল করে অনেক সময় হাসে, কোনো একদিকে তাকাই থাকে, এরকম করে হয়তো সিলিংয়ের দিকে ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে ওরা সিলিংয়ের দিকে তাকায় আছে। তারপরে ওরা ভুলে যায় সব কিছু, হঠাৎ করে মানে চমকে ওঠে কেউ ডাক দিলে, বাবা মা জিজ্ঞেস করলে, কারণ ওরা অন্য জগতে সবসময় বসবাস করা শুরু করে। তো এগুলো খুব ইম্পর্টেন্ট হচ্ছে সাইকোটিক ইয়ের কারণে। আর সেকেন্ড হচ্ছে কি সেলফ কেয়ার, এটা মনে রাখতে হবে। সাইকোটিকের সাথে একটা সেলফ কেয়ারের সম্পর্ক আছে, এবং ওরা গোসল করতে চায় না, দেখা যায় হাইজিন মেনটেন করবেই না। তারপরে কাপড় চেঞ্জ করতে চায় না, চুল কাটতে চায় না, নেইল কাটতে চায় না, তারপরে হাতে পায়ে দেখা যাচ্ছে যে চামড়া ফেটে ফেটে যাচ্ছে, ক্রিম দিবে না, এবং নিজের রুমও হয়তো সেভাবে করে গুছায় না, রুমগুলো খুবই অগোছলা থাকবে, এবং জামা কাপড় না বদলানোর কারণে, মেসআপ হয়ে থাকার কারণে একটা কিছুটা দুর্গন্ধ ছড়িয়ে যায় আস্তে আস্তে, যেটা খুব আনফর্চুনেট। বাট এগুলো হচ্ছে কি মেইন সাইন, যখন আমরা বুঝতে পারি যে এটা সাইকোটিক ডিসঅর্ডার হচ্ছে। এরকম যখন শুরু হয় তখন বাবা মাদের আসলে কি করা উচিত ট্রিটমেন্টের ক্ষেত্রে? রাইট, যখনই বাবা মারা আইডেন্টিফাই করবে, আমাদের মেইন প্রবলেম হচ্ছে গিয়ে আমরা শেষ মুহূর্তে যাই ডাক্তারের কাছে বা মানুষের পরামর্শ নেওয়ার জন্য। আর মেন্টাল হেলথ তো আরও বেশি সমস্যা, কারণ স্টিগমার একটা ব্যাপার আছে, এবং আমরা দেখি যে অনেক, যেহেতু এটা স্টিগমাটাইজড, অনেক কিন্তু অপচিকিৎসাও হয় এটা নিয়ে, কারণ প্রথমে হুজুরের কাছে বা কোথাও গিয়ে ঝাড়ফুঁক, এই বিষয়টা আমরা বেশি দেখতে পাই। আমি এই ক্ষেত্রে একটুখানি বলবো, আমার কোনো সমস্যা নাই আমার দেশের মানুষের হুজুরের কাছে যাওয়ার, তারা যাক, তারা পানি পড়া নেক, তাবিজ নেক, আমার কোনো প্রবলেম নাই।
কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি এটাও চাবো একজন ডাক্তারের কাছেও যাক। একদমই তাই। কারণ আমি ইউকেতে যখন প্র্যাকটিস করি ওখানে চ্যাপ্লেন্সি সিস্টেম বলে। এর মানে হচ্ছে গিয়ে প্রতিটা হসপিটালে যারা মুসলিম তাদের জন্য ইমামকে ডাকা হয়, যারা খ্রিস্টিয়ান ওদের জন্য চার্চের ব্রাদারকে বা যে আছেন তাকে ডাকা হয়। তো সব ধর্মের লোকজন আসে। কেন? কারণ মেন্টাল হেলথটার সাথে না মানে রিলিজিয়নের একটা বিরাট সম্পর্ক, স্পিরিচুয়াল যেটা আমরা হতে হ্যাঁ, বলি। কারণ আমাদের তো প্রথম ডায়ালগটাই আসে যে আল্লাহ আমাকে কেন এটা দিল, তাই না? তো ওইখান থেকেই কিন্তু দেখা যায় আমরা বাবা মারাও বলে আল্লাহর নাম নাও, রোজা করো, নামাজ পড়ো, ইনশাআল্লাহ তোমার এটা ভালো হয়ে যাবে। তো অবশ্যই রিলিজিয়নটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে হুজুরের কাছে নিয়ে যাক, আমার কোনো প্রবলেম নেই। পানি পড়া খাক, পানি পড়ার সাথে আমার পানিটাও যাতে খায়, আমার একটা মেডিসিন যাতে খায়, ওইটাই আমি আশা করব ওই পানিটার সাথে। এতে হয় কি আমি এনকারেজ করব যে আপনারা করেন, আপনাদের সাইড আপনারা করেন, আমার সাইডটা আমাকে করতে দেন। আমি বলবো চিকিৎসার ক্ষেত্রে ডাক্তারই গাইড করবে, ডাক্তারই গাইড করবে। কিছু কিছু রোগ আছে যেগুলো আপনার ওষুধ দিয়ে চিকিৎসা করা যায়, ডাক্তারদের দায়িত্ব হবে সেই রোগটাকে বের করা, আগে ডায়াগনোসিসটা করা, যেটা মেইন দায়িত্ব একজন সাইকিয়াট্রিস্টের। প্রথমে ডায়াগনোসিস করে সেই ডায়াগনোসিস অনুযায়ী রুগীকে বা রুগীর ফ্যামিলিকে বোঝানো ফার্স্টে। শুধু নিজে বুঝলে হবে না, ডাক্তারকে বোঝাতেও হবে দেশের মানুষ এই রোগের প্রকৃতি, এই রোগের এক্স্যাক্টলি যে এই রোগের এটা হচ্ছে কি শুরু, এটার এইভাবে হতে পারে, এরকম হতে পারে, এবং প্রগনোসিস পর্যন্ত যেতে হবে যে এবং এটা চিকিৎসা করলে কি হবে, না করলে কি হবে। কারণ একজন ডাক্তার যখন স্পেশালিস্ট হয়েছে সে জানে, সে ভালো করেই জানে, সে লেখাপড়াও করেছে, তার ট্রেনিংও আছে। সো ওই জিনিসগুলোকে ডাক্তারদের পরিষ্কারভাবে ফ্যামিলিকে বলতে হবে। কারণ ফ্যামিলিকে না বললে কি হবে, আমাদের দেশের একটা মেইন প্রবলেম হচ্ছে গিয়ে মানুষ এক্সপেক্ট করে যে আমার সব কিছু মানে জ্বরের মতো 2টা প্যারাসিটামল খালি ভালো হয়ে যাবে। কিন্তু মানসিক যে রোগ, যে এটা যে একটা লেংথি প্রসিডিওর, এবং এইটা যে আপনার কন্ট্রোলের ভিতরে রাখতে হয় মেনলি, ওই জিনিসগুলো মানুষকে মানে অ্যাওয়ারনেসের অন্তত জানাতে হবে। আর প্রপার এডুকেশন না দিলে হবে না, ফ্যামিলিকে ডেকে বলতে হবে, তারপরে যাব আমরা চিকিৎসাতে। আর চিকিৎসার জন্য আমি অলওয়েজ এনকারেজ করি, সেটা হচ্ছে বায়োসাইকোসোশিও মডেল আমরা যেটা বলি, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা, এটা ওয়ার্ল্ড ওয়াইড এভরিহোয়ার এটা স্বীকৃত। আমাদের দেশেও এটার মডেলটা জানে সব ডাক্তাররা। তো সাইকোলজিস্টদের ভূমিকা থাকবে, ডক্টরদের ভূমিকা থাকবে, এবং সোশ্যাল অ্যাসপেক্ট যেটা সোশ্যাল মডেল, ওখানে হয়তো ফ্যামিলির সাহায্য লাগবে, যে বাচ্চাটা স্কুলে যাচ্ছে তার স্কুলের সাহায্য লাগবে, কলেজে গেলে কলেজের সাহায্য লাগবে, আর যদি কেউ চাকরি করে তাহলে চাকরির সাহায্য লাগবে। এই 3টা জিনিস যদি একসাথে, আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি কী হবে। ওষুধ তো আমরা সবাই জানি, ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো আছে, ওষুধগুলো ডক্টররা ভালো করে বুঝে প্রেসক্রাইব করবে, এবং এগুলো পেশেন্টদেরকে খেতে হবে ডক্টরকে সম্মান করে, এবং নিজেকে ইচ্ছা থাকতে হবে ভালো হওয়ার জন্য, ওটা খেতে হবে রেগুলার। আর বাবা মার উচিত হবে এটা গাইডেন্স করা, খাচ্ছে কিনা জানানো বা দেখা, মনিটর করা। সেকেন্ড হচ্ছে সাইকোলজি। সাইকোলজি হচ্ছে অনেক রোগ আছে যেগুলো শুধু সাইকোলজির মাধ্যমেই চিকিৎসা সম্ভব, অনেক রোগ আছে আবার ওষুধ এবং সাইকোলজি দুটোটাই লাগে। তো সাইকোটিক সিমটম যেটা, সেটা হচ্ছে সাইকোলজিটা হচ্ছে সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টে আপনার একটা পেশেন্ট যখন অ্যাকিউটলি আনওয়েল থাকে তখন তাকে প্রথমে ওষুধ দিয়ে তাকে মোটামুটি একটা ভালো পর্যায়ে নিয়ে আসা, এবং লাস্ট হচ্ছে যেমন কেন আমি বললাম সোশ্যাল, যদি স্কুলে হয় স্কুলকে অ্যাকনোলেজ করতে হবে যে আমাদের এই বাচ্চাটা এই মুহূর্তে একটু অশান্তির ভিতরে যাচ্ছে, তার পরীক্ষাগুলোকে একটু শিথিল করা, হয়তো তার পরীক্ষার টাইমগুলোকে এক্সটেন্ড করা। বিদেশে যেটা করে ওরা প্রেশারটা যত হয়তো একটু কম ফিল করানোর জন্য এবং এক্সট্রা সাপোর্ট দেওয়ার জন্য বিদেশে যেটা করা হয় সেটা হচ্ছে একটা টিচারকে ওরা নিয়োগ করে যে এই বাচ্চাটাকে একটু এক্সট্রা টিউশন দিবা, কারণ ও একটু পিছিয়ে আছে, এবং ওকে হয়তো একটু সাপোর্ট করবা। ওর এক্সামটা দেখা যায় একটু 15 মিনিট টাইম বেশি দিছে ওকে করার জন্য, বা আধা ঘন্টা টাইম বেশি দিল। এই যে একটা সাপোর্ট, এটা স্কুল হলো কলেজ হলো এরকম, কাজের ক্ষেত্রে তাই।